কেনই বললেন পদত্যাগ করবেন, কেনই বলছেন পদত্যাগ করবেন না? ভাইরে সবই নাটক। অনেক লোক জড়ো হবেন, তারা বলবেন, আসবেন, এসে তারা জড়ো হবেন, বলে না পদত্যাগ করা যাবে না, ব্যক্তিগত ব্যাপার। সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে। যদি সবাই মনে করে আমি অপরিহার্য, শেখ হাসিনাও বলতো তার কোনো বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প দেশে আছে, কোনো সমস্যা নাই। ওরকম একটা ঘটনা হলো যে আমরা যখন দেখতাম মাঝে মাঝে শেখ হাসিনা বলতেন যে আমার বয়স হয়েছে, আমি সামনে আর থাকবো না, আর তখন সভা সমস্বরে বলে উঠতেন না না আপনার কোনো বিকল্প নাই, এরকম ওই সময় লোক বেশি ছিল, এখন লোকজন কম। এখন তো এনসিপি ছাড়া কেউ বলে না। ওই সময় বিভিন্ন ধরনের সাংবাদিক যাইতো, আমার আপনার বসরা যাইতো, যে নিয়ে বলতো যে আপনি ছাড়া কোনো বিকল্প নাই। মুখে মুখে হয়তো বলতো যে না আপনি মরবেন না, আপনি অমর। ইশরাক কি করেছে? এক ঢাকা শহরের একজন নেতা ভাই, সেন্ট্রাল কোনো লিডারও সে না, সেই তো সরকারকে কাঁপাই দিছে। জনাব সালাউদ্দিন আহমেদ যদি বলছেন যে ডক্টর ইউনূস চাইলে চলে যাবেন, বিকল্প জনগণ বেছে নেবে, বিকল্প কি? হ্যাঁ, জনগণ জানে। আপনিও জনগণের এই প্রতিনিধি হিসেবে অনেক কথাও বলেন। বা এটা হলো জানেন, ওনাদের দুই তিনজন পীর আছে, পীর সাহেবরা আসলে কি চায় বলেন? পাবেন না, খুঁজে পাবেন না কিছু। যাই দিবেন তার দুই তিন রকম, ঠিক না। কারণ তারা চায় হলো সবসময় বাংলাদেশে একটা অস্থিরতা লেগে থাকুক। আমি মনে করি ডিসেম্বরের পরে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো যুক্তি নাই। যেই যুক্তিতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে, সেই যুক্তিতে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে তখনই দিব বলেছিলেন। বিএনপিকে রাজনৈতিক দল মনে করেন না উনি? কিন্তু বাকিরা চাচ্ছে না। নির্বাচন কে যাচ্ছে না? এনসিপি চাচ্ছে না। যদি বলি জামাত ইসলাম, তাদেরও এখন নিবন্ধন নাই। এনসিপি তো নিবন্ধনই হয় না রে ভাই। তো তাহলে তো নিবন্ধনওয়ালা একমাত্র মানে জনগণের কাছে ভোট পাওয়ার মতো দল তো বিএনপি আছে, একমাত্র দল। এখন ভারত যেহেতু বলছে তাড়াতাড়ি নির্বাচন চাই, অতএব অন্য যারাই তাড়াতাড়ি নির্বাচন চাবে তারাই ভারতের দালাল। হঠাৎ করেই খবর এলো পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রুদ্ধদ্বার বৈঠক করে উপদেষ্টা পরিষদ আবার জানালো পদত্যাগ করছেন না তিনি। এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন প্রধান উপদেষ্টা চলে যাবেন, তা বলেননি তিনি। তাহলে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, নাহিদ ইসলামের এই বক্তব্য কি অসত্য ছিল? মানবিক করিডোরের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন, সেনা প্রধানের এমন বার্তাই কি তবে এসবের মূল কারণ? তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি, আবার অন্য তিনজনের পদত্যাগ দাবি করেছেন এনসিপি নেতারা। তিনে তিনে কাটাকাটি হয়ে গেল, মান অভিমান ভেঙে গেল, কিন্তু এত সব ঘটনায় জনগণের লাভ কি হলো, আর দেশে বিদেশে কি বার্তা? আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাই। যখন আমরা কথা বলছি সারাদিনে অনেক কিছু ঘটে গেছে। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক হয়েছে, সেখান থেকে একটা বিবৃতি এসেছে, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে, সারাদিন পদত্যাগ নিয়ে, একটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা এরকম নিয়ে কথা হচ্ছে। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু একটু কথা বলতে চাই। প্রথমে একটু আপনার বিশ্লেষণ এই বিষয়ে জানি যে কি হলো, হুট করে কোথাও থেকে কোনো দাবি আসলো না, প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগের কথা, মানে বললেন না, তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন। তারপরে আবার উপদেষ্টারা মিলে বসে বললেন না তিনি পদত্যাগ করবেন না। কেনই বললেন পদত্যাগ করবেন, কেনই বলছেন পদত্যাগ করবেন না? তিনি যে পদত্যাগের কথা বলেছেন এটা আপনি শিওর? শিওর হলে কিভাবে শিওর? উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে? আপনি জেনেছেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে। নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার মাঝখানে বৈঠকে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না। অন্য কোনো ব্যক্তি কি এই কথা সাক্ষ্য দিয়েছেন যে নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন? না, সাক্ষ্য দেন নাই তো? দেন নাই। প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস উইং আছে, সেই প্রেস উইং এর যারা কর্মকর্তা আছে ওনারা এতই করিত করবা, প্রধান উপদেষ্টা যা কিছু বলেন সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারেন, এতই করিত করবা তারা। সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন, প্রধান উপদেষ্টার মন খারাপ, প্রধান উপদেষ্টা অভিমান করেছেন? কেউ কি বলেছেন কখনো? কেউ বলেন নাই। হঠাৎ করে নাহিদ ইসলামের কথা বললেন কেন? নাহিদ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র? আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয়। এবং আমি এটাও এরকম কোনো বার্তা দেন নাই। আপনি কোথায় পেলেন? আমি বললাম তো ভাই, আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম। মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি, যে নাহিদ ইসলামের বক্তব্য,
বা এনসিপি থেকে যেটা জানলাম, এক যেটা আপনি বলছেন, দুই জামাতের আমির আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইশরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন, সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন, সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে এই অবস্থান। জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে। নিউ ইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন, ফোনে কথা বলছেন, সেই রকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছেন যে বিশেষ করে মানে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই সিদ্ধান্ত নিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন, যদি আপনি বলেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে হাই অফিসিয়ালের সাথে ফোনে কথা হয়েছে, সেখানে তারা বলছেন যে বিশেষ করে ওয়াকার জামানের বক্তব্যে। তাহলে তিনটা বক্তব্য পাওয়া গেল। আমি কারণ খুঁজবো পরে। আগে আমি বলবো ওনার যে অভিপ্রায়, এই অভিপ্রায়ের কথা আমরা কার কাছে জেনেছি? নাহিদ ইসলামের কোন সোর্স আমাকে কনফার্ম করতে পারে নাই, এবং যত লোক সোর্স মানে ধরেছে সবাই নাহিদ ইসলামকে কোট করেছে। এছাড়া আর কোন সোর্স আমি দেখি নাই। বিবিসি কে নাহিদ ইসলাম কথাটা বলেছেন, বিবিসি সেটা প্রচার করেছে। পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো, সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে। কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেষ্টার প্রেস উইকের কথাটা জিজ্ঞাসা করি। কেউ জিজ্ঞাসা করে নাই। বৃহস্পতিবার দিন রাতের বেলায় এই খবর উনি প্রচার করলেন নাহিদ ইসলাম সাহেব। শুক্রবার সারাদিন গেল, আমি দেখলাম না। শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনে টক শোতে গিয়েছিলাম, তখনও তারা এই প্রশ্নটা আমার করেছিল। আমি তাকে পাল্টা এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, সোর্সটা কি? নো সোর্স, কেউ কোনো সোর্স দিতে পারে নাই। আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। আমি মনে করি এক নম্বর কথা হলো প্রধান উপদেষ্টা আদৌ এই ধরনের কোনো কথা বলেননি। কিন্তু আপনি কি নিউ ইয়র্ক টাইমস এর ওই সোর্সটাকে আপনি নিচ্ছেন না, যেখানে আসলে বলছে যে অফিশিয়াল প্রধান উপদেষ্টা অফিশিয়াল বলছেন যে তারই ড্রাফটও করেছেন, আপনি একটা কন্টেন্টও বানিয়েছিলেন মনে হয়। আচ্ছা, আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কি বলছে বলেন? আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কি বলেছেন? উনি বলেছেন প্রধান উপদেষ্টা কখনো পদত্যাগের কথা বলেন নাই। তাহলে ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা আপনি কি বুঝলেন? ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজে বলেছেন যে প্রধান উপদেষ্টা কখনো পদত্যাগের কথা বলেন নাই। তাহলে আমার যে সন্দেহটা, সেই সন্দেহটা তো ওয়াহিদুদ্দিন মাহমুদের কথায় তো আমি পেলাম, প্রমাণ পেলাম। আর আগের কথাগুলো তাহলে কি হলো? তাহলে আসলে কে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন? নাহিদ ইসলাম কি মিথ্যা বলেছেন, বা এই যে নিউ ইয়র্ক টাইমস যে অফিশিয়াল জীবনে কখনো মিথ্যা বলেন নাই? হ্যাঁ, নাহিদ ইসলাম কি তার জীবনে কখনো মিথ্যা বলেন নাই? না, বলতেই পারেন। মানে আমি এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছি। আরেকটা বললো, হ্যাঁ, মানে আপনার তাহলে বিশ্লেষণটা কি? আমি যদি আপনার কনক্লুশনটা জানতে চাই, বা আপনার সামারিটা কি করলেন সেটা যদি জানতে চাই, যে প্রধান উপদেষ্টা এরকম কোনো কথা বলেনি নাই কখনো, এটা আপনার মনে হচ্ছে? মানে নাহিদ ইসলাম যা বললেন, বা নিউ ইয়র্ক টাইমস যে ইউনুসের অফিসে ফোন করে হাই অফিসিয়ালের সাথে হাই অফিসিয়াল কে তা অবশ্য বলেন নাই, সোর্সটা বলেন নাই, কিন্তু হাই অফিসিয়াল বলছেন। তাহলে কি দাঁড়ালো? আজকে আমি তো আপনার একজনকে কোট করলাম, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি পদত্যাগের কথা বলেন নাই। তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন? সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন হলো? সবই নাটক, মান অভিমানের নাটক চলছে এখানে। কথাটা সিম্পল। আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে, আমি তো ওখানে ছিলাম না। অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ, যতক্ষণ পর্যন্ত এটাকে আমি কনফার্ম করতে না পারবো। আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি। আমি মনে করি এটা রাজনীতি হয়েছে, এটা রাজনীতি হয়েছে। আজকে দেখেন, আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে 3টা পলিটিক্যাল পার্টি দেখা করেছি, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি। বিএনপি তার দাবি জানিয়েছে, এগুলো পরে হয়তো আপনারা আলোচনা করবেন। বিএনপি তার দাবি জানিয়েছে, জামাত তার দাবি জানিয়েছে, এনসিপি সব কথায় একমত হয়েছে। তার মানে এনসিপির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন। তো কালকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে? আমি জানি না। বৃহস্পতিবার দিন রাতে বলেছে তারা, বৃহস্পতিবার দিন রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন। বৃহস্পতিবারের পরের দিন কি ছিল? শুক্রবার। শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস। এই দিবসে জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমে কিছু লোকজন আসেন, বাইতুল মোকাররমের সামনে আসেন, কিছু লোকজন সবসময় থাকেন, তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে ফেলান। এরকম একটা প্রত্যাশা হয়তো কারো কারোর মধ্যে ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন, তারা বলবেন, আসবেন,
এসে তারা জড়ো হবেন, বলে বলে না পদত্যাগ করা যাবে না, পদত্যাগ করতে দেওয়া হবে না, এগুলি বলবেন, একটা আওয়াজ উঠবে, একটা হাইপ উঠবে। সেটা আনফর্চুনেটলি উঠে নাই এই কারণে সময়টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন, ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো, না আপনার পদত্যাগ করা চলবে না। কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ করেন করবেন, এটা অনেক ব্যক্তিগত ব্যাপার। সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বরে। এই যে রাজনৈতিক বাস্তবতাটা, রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা, এই বাস্তবতা ডক্টর ইউনূস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো। বুঝতে হবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায়, এটা ওনাদের বুঝতে হবে। এখন প্রধান উপদেষ্টা আমার এটা ধারণা বুঝেই কিনা বুঝেছে। উপদেষ্টা পরিষদের যে বিবৃতি, সেটাও নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে একটু কোট করি, যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি আসলে এখান থেকে কি বুঝলেন? পরাজিত শক্তির ইন্ধন, বিদেশি ষড়যন্ত্র বলতে কি বুঝছেন? আর সকল কারণ জনসম্মুখে উত্থাপন করা হবে, তাহলে কি এখন কারণগুলো চাপা রাখা হচ্ছে? আচ্ছা, আমি বলছি আপনি জিনিসটা খুব ভালো কথা। এটা কিন্তু আপনাকে যদি লক্ষ্য করবেন, এই যে আওয়ামী লীগ আমলে একটা কথা বলা হতো, কেউ কিছু বললে যদি কারো কথা আওয়ামী লীগ সরকারের পছন্দ না হতো তাহলে বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথাবার্তা বলছে তারা। এটা একটা ট্যাগ, একটা পলিটিক্যাল ট্যাগ লাইন। এই সরকার আরেকটা ট্যাগ লাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক। আচ্ছা, কেউ একটা কথা বললো, যে কথাটা সরকারের পছন্দ হলো না, সরকার কি করে প্রমাণ করবে যে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে? এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির, ফ্যাসিস্ট শক্তির সমর্থকরা করবে? আচ্ছা, একটা কিছু করলো, মনে করেন আমি বললাম যে করিডোর দেওয়া ঠিক হবে না, তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম? আমি যদি উল্টা বলি আপনি করিডোর দিচ্ছেন, এইটা একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা, তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে? এইগুলি হলো কি জানেন, ট্যাগ দেওয়া। এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে, করে যা করণীয় তাই করবে। তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি? আজকে করেন না, আজকে করতে সমস্যাটা কি? যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসাবে কিছু একটা করছে, শুরু করেছে, আপনি তখনই করেন। যদি আপনি বুঝেন যে কোনো একটা বিদেশি শক্তি, এগুলো হলো কি জানেন, এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া, অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন, সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা। এগুলি কোনো ভালো নমুনা নয়, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয়। পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে, অস্বাভাবিক কি? তাদেরকে আপনারা পরাজিত করেছেন, তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি? তারা তো আনহ্যাপি হতে পারে, তারা তো চেষ্টা করতেই পারে। এই জন্য আপনি সব কাজ কাম বন্ধ করে দেওয়া, জনগণের কাছে যাবেন, তাহলে এখনই যান। জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই, আপনি জনগণের কাছে যে কোনো সময় যাইতে পারেন এবং এই যাওয়াটাই উচিত। আপনারা জনগণের কাছে যান না, এইটা নিয়ে তো জনগণের আপত্তি। আমার এখানেও প্রশ্ন, জনগণের কাছে যাবেন কি করে? তারা জনগণকে বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে, আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না, হয়ে গেল। আসলে ভাই এগুলি কোনো ঘটনা না। আমি ঘটনাটা বলি, আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন, আমি একটা করে উত্তর দেবো, কিন্তু কোনো সমাধানে আপনিও পৌঁছবেন না, আমিও পৌঁছবো না। আমি মূল সমস্যাটা বলি। মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই, বলেছেন তো করিডোর দেওয়া যাবে না, বলেছেন তো মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, বলা তো হয়েছে। তাদেরকে যদি ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল, তুমি ইন্ডিয়ার দালাল, দুটাই কিন্তু কমন পড়ে, পরাজিত শক্তিও পড়ে, বিদেশি শক্তিও পড়ে। সেইভাবে যদি কেউ বলে, উল্লেখ করতে চান আপনি, তার জন্য আপনি একটা পথ বানাইলেন। আপনি দেখবেন গত 2-3 দিন এই পিনাকি ভট্টাচার্য
ইলিয়াস হোসেন, এদের টকশোগুলি দেখবেন, এদের অনুষ্ঠানগুলি দেখবেন, তারা কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করতেছে। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, ওখানে যে ন্যারেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয়, প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয়। এটা আনফরচুনেট। আমি একটা বেসিক কথা বলি, শোনেন আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে। আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে, এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি, আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে। তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ, তারা বলতো যে বিএনপি জামাত চক্র, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, আগুন সন্ত্রাস, এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছিল। তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে, সমর্থক আছে, তাদেরকে আপনারা দেশ থেকে বের করে দিবেন, তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? আপনি পারবেন না তোরা ভাই। আমার এক আত্মীয় বিএনপি করে, আরেক আত্মীয় আওয়ামী লীগ করে, আরেক আত্মীয় জামাত করে। আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমি 3 আত্মীয়কে দাওয়াত দিই, 3 আত্মীয়ের প্রোগ্রামে আমি যাই। 3 আত্মীয় 3 রাজনৈতিক মতাদর্শী, বা 3 আত্মীয় আমার আত্মীয়, 3 আত্মীয় এই দেশের অধিবাসী, 3 আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে। সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে, দেশটাকে ঐক্যবদ্ধ করবে। আনফরচুনেট হলো সেই অনৈক্যের যে ধারা আমরা ওই সময় দেখেছি, সেটা এই সময় এসে আরো তীব্র হয়েছে। এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না, কথা পরিষ্কার ভাই। এখন মানে তাহলে আপনি কি মনে করেন, তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে? আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সেই অনৈক্যটা আরো তীব্র হয়েছে, আমি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও দেখছিলাম যে এখন এসে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা একরকম অসম্ভব একটা জায়গায় চলে গেছে। তাহলে আসলে কি হবে? ঐক্য যদি না হয় তাহলে কি হবে? না, কথাটা এটা না, এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে, কথাটা এটা না, এটা অসম্পূর্ণ বাক্য। সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যের মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে। তো যদি আমি ঐক্যটা চাই তাহলে আমি এদেরকে চেঞ্জ করব, কথা পরিষ্কার। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং আগামীতে আরো ব্যর্থতা দিকে যাচ্ছে। তাহলে কি আপনি অন্তর্বর্তী সরকার পরিবর্তন করার পক্ষে? আপনি এই অন্তর্বর্তী সরকার পরিবর্তনের পক্ষে? পরিবর্তনের পক্ষে যাই না, আমি বলছি যে এরা পারবে না, এরা পারছে না। আমি মনে করি, আমি পদের কথা বলছি না, কিন্তু আমি বলছি যে এই সরকার, আমি যেটা বলি না সেটা আমাকে বলেন না। মানে পারবে না, তাহলে কি হবে? না পারলে কি করবে? না পারলে কি করে, এটা আমি কেমন করবো? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে আপনি ক্ষমতা দিচ্ছেন, আমি এটা কেন করবো? আমি যেটা বলি সেটা, আমি যেটা বলি ওটুকু আমার কথা। আমার কথাটা হলো কি, যে এই সরকার এরই মধ্যে নিজেদেরকে এমন একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গেছে। আমি এটাও মনে করি এই সরকারের পক্ষে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করাও সম্ভব না। ডক্টর ইউনূস তো নিরপেক্ষ নন। দেখেন, ডক্টর ইউনূস এনসিপির লোক, অথবা এনসিপি ডক্টর ইউনূসের দল, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ এনসিপি গঠনের সময় ডক্টর ইউনূস বলেছেন তোমরা একটা দল করো। 1 নম্বর, এই সরকারের 3 জন উপদেষ্টার ব্যাপারে এনসিপির আপত্তি আছে। তারা বলছে ওই 3 জন বিএনপির লোক। এই সরকারের 2 জন উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বিএনপির আপত্তি আছে। তারা বলছে এরা মানে পক্ষপাত দুষ্ট। তাহলে 3 জন 6 জন, এবং আমার কাছে ডক্টর ইউনূস পক্ষপাত দুষ্ট লোক। আমি যেটা পাবলিক ভাই, আমার তো একটা মত থাকতে পারে, আমার একটা মত আছে। তাহলে আমার এইখানে বসেই তো আমি 7 জনকে বলতে পারলাম যে 7 জন পক্ষপাত দুষ্ট। তো যে সরকারের 7 জন উপদেষ্টা পক্ষপাত দুষ্ট, সেই সরকারের অধীনে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন তো নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ হইতে পারে না। মনে করি নির্বাচন এটা আমি আরো এখন না, এটা আমি আরো 2 মাস আগে বলছি।
যে ডক্টর ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। মানে তাহলে আসলে এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আপনার মুখে আমি আসলে এই কথাটা বলাতে চাচ্ছি না, কিন্তু আপনার একটা সমাধানের জায়গা যদি জানতে চাই, তাহলে কি হবে? এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ সরকার সম্ভব, মানে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয়, জনাব সালাউদ্দিন আহমেদ যদি বলছেন যে ডক্টর ইউনূস চাইলে চলে যাবেন, বিকল্প জনগণ বেছে নেবে, বিকল্প কি? হ্যাঁ, জনগণ জানে, জনগণ বেছে নেবে। আপনিও জনগণের এই প্রতিনিধি হিসেবে অনেক কথাও বলেন, বা এখন আমি তো বলতে পারবো বিকল্প কি, আমি তো অত বড় মানুষ না ভাই, আমি ছোট মানুষ। জনগণ থেকে আসবে, সবাই মিলে বেছে নেবে, কিন্তু এরা পারবে না। এরা যে পারবে না, তারা 9 মাসে 10 মাসে দেখাই দিচ্ছে। 9-10 মাসে তারা কিছুই করতে পারে। আচ্ছা বলেন, ডক্টর ইউনূস থেকে বলছে আমাকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না, বলেন তো সে 10 মাসে কি কাজ করছে? সে 10 মাসে জাতিটাকে বিভক্ত করছে, প্রধান কাজটা এটা করছে। আমি এমন বিভক্ত করা করছে, এটা জোড়া লাগানো অনেক কঠিন। এখন এটাকে আবার জোড়া লাগানো অনেক কঠিন। কাজের মধ্যে কাজ সে এটাই করছে। আর বলেন কি কাজ করছে? হ্যাঁ, নিজের এইগুলো যেগুলো তার ফাইন টাইন ছিল, এই ইনকাম ট্যাক্স, এগুলো মাফ করে নিছে। গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটি করে দিচ্ছে, গ্রামীণের নামে আপনার ম্যান পাওয়ার লাইসেন্স করে দিচ্ছে, এবং আহতদের চিকিৎসা এখনো শেষ হয় নাই, নিহতদের ক্ষতিপূরণ এখনো দেওয়া সম্ভব হয় নাই। এগুলো কি করছে? আপনি বলেন না রে ভাই, আপনি বলেন যে ডক্টর ইউনূস কি এমন একটা কাজ করছে যে কাজ এই দেশে কোনোদিন হয় নাই? আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমি তো ওইটাই প্রথম বললাম, জাতিটাকে বিভক্ত করছে। আমি তো এটাকে ওইভাবে মূল্যায়ন করি। তাহলে আপনি তুমি বলছেন আর কি কাজ করতে চান? এখন বাকি আছে বিএনপিকে নিষিদ্ধ করা, হয়তো ওটা করতে চাইবে। জি, আপনি বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে, সালাউদ্দিন আহমেদ বলছেন জনগণ বিকল্প নেবে। এখন ওই উপদেষ্টা পরিষদের বিবৃতিরই আরেকটা অংশ একটু পড়ি। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের স্বকীয়তা, সরকারের সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন, স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার, আপনি বলছিলেন যেটি, জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। সরকারও বলছে জনগণকে সঙ্গে নিয়ে। এখন এই জনগণটা করবেটা কি আসলে? জনগণ সবাই তো জনগণকে সঙ্গে নিচ্ছে, সবাই জনগণকে সঙ্গে নেবে, জনগণ দর্শক হয়ে দেখবে কে তাকে নিয়ে কি করতেছে। শুনেন, জনগণ হলো একটা অদ্ভুত একটা শব্দ, বুঝছেন? জনগণ অদ্ভুত শব্দ। শেখ হাসিনাও বলতো যে সব জনগণ আমার সঙ্গে আছে, এবং শেখ হাসিনা কিন্তু প্রমাণ করে দিত। এই দেখো, ইলেকশনে যে জিতছে সে আমার লোক, ইলেকশনে যে তার সঙ্গে সেকেন্ড হয়েছে সে আমার লোক, যে থার্ড হয়েছে সেও আমার লোক। তাহলে জনগণ সবই আমার, প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এই জনগণ কিন্তু 5ই আগস্টে ওনার পক্ষে দাঁড়ায় নাই। তো ওনার জনগণ ওনার সঙ্গে চলে গেছে, আর অন্য জনগণ রয়ে গেছে। জনগণের কথা সবাই বলে, কারণ এটা বললে পরে কি, জনগণ তো প্রতিবাদ করে না, জনগণ একবার দেখায় দেয় পরিস্থিতি। আপনি ভাবেন 5 তারিখে দেশের থেকে উনি চলে গেছেন, 5 তারিখে কি আপনি ভাবছেন যে ডক্টর ইউনূস দেশের দায়িত্ব নিবে? 5 তারিখে কি আপনি ভাবছেন যে এখানে নূরজাহান বেগম এসে স্বাস্থ্য উপদেষ্টা হবে? ভাবছেন আপনি? তো পাইছেন তো এদেরকে। তো ওরকম হয়ে যায়, পরিস্থিতি বলে দিবে কাকে দায়িত্ব নিতে হবে, কে কোন কাজ করবে। আবার ওখানেও ভুল হইতে পারে, ভুল হলে আবার যাবে সে। কেউ এই পৃথিবীতে কেউ অপরিহার্য না রে ভাই। এই পৃথিবীতে সবাই মনে করে আমি অপরিহার্য। শেখ হাসিনাও বলতো তার কোনো বিকল্প নাই, কিন্তু শেখ হাসিনার বিকল্প দেশে আছে, কোনো সমস্যা নাই। শেখ হাসিনার আগেও তার বিকল্প ছিল, তারপরেও তার বিকল্প আছে। বিকল্প নাই, এটাও ঠিক না। যাওয়ার পরে বিকল্প আসবে। ওরকম একটা ঘটনা হলো যে আমরা যখন দেখতাম মাঝে মাঝে শেখ হাসিনা বলতেন যে আমার বয়স হয়েছে, আমি সামনে আর থাকবো না, আর তখন সভা সমস্বরে বলে উঠতেন না না আপনার কোনো বিকল্প নাই। এরকম একটা যে ঘটনা ঘটতো, ওই রকমই একটা ঘটনা কি এখনো ঘটলো যে ইউনূস বলছেন আমি চলে যাব? তখন সবাই, ওই সময় লোক বেশি ছিল, এখন লোকজন কম। এখন তো এনসিপি ছাড়া কেউ বলে না। ওই সময় বিভিন্ন ধরনের সাংবাদিক যাইতো, আমার আপনার বসরা যাইতো, যে নিয়ে বলতো যে আপনি ছাড়া কোনো বিকল্প নাই। মুখে মুখে হয়তো বলতো যে না আপনি মরবেন না, আপনি অমর, বলতো ওনারা। এখন ওরকম বলে না কেউ। আর বললো এক এনসিপি বলে, এনসিপি হইতে বাইরে এসে মন খারাপ করে বলে যে স্যার তো মন খারাপ করছে, স্যার যে কোনো সময় পদত্যাগ করতে পারে। এটা শুনে ভাবে যে হয়তো অনেক আসবে, কেউ আসে নাই, কি করবে না। স্যারের অবস্থান আগের মতো নাই তো। তাহলে এখন এই পুরো ঘটনা থেকে ফলাফলটা কি হলো, বা যদি বলি লাভ কি হলো বা ক্ষতি কি হলো, সেটার একটা বিশ্লেষণ যদি জানতে চাই। যে ওই যে আপনি যেটি বললেন, এরাও বলছে 3, ওরাও বলছে 3, 3-3 কাটাকাটি, দুই পক্ষের দুজন 3-3-3, মানে দুটাই কাটাকাটি হয়ে গেল। ডক্টর ইউনূস বললেন পদত্যাগ করবেন, তিনিও এখন আর করছেন না।
তাহলে পুরো যে ঘটনাচক্র হলো, তারপরে ফলাফল কি হলো, লাভ কি হলো, এতগুলো সময় এত চর্চা আলোচনা? কিছুই হলো না ভাই, কিছুই হলো না কেন আমি বলি আপনাকে, হলো না এই কারণে অযোগ্য লোকের হাতে দায়িত্ব পড়েছে। যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব পড়ে, যেমন ধরেন আপনি আমাকে একটা কিছু মেরামত করতে দিলেন, একটা মানে আপনার ধরেন কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আপনি আমাকে দায়িত্ব দিলেন ঠিক করেন, আমি তো এই কাজটা বুঝি না, আমি কি করবো, এই স্ক্রু খুলবো, ওই স্ক্রু খুলবো, খুলে আবার লাগাবো, হ্যান করবো ত্যান করবো, কম্পিউটার কিন্তু ভাই ঠিক হবে না, কারণ আমি এই এই মানে ঠিক করার লোকটা আসলে না। যারা এখানে এসেছেন তারা কেউ কিছুই যায় না, ইউনুস সাহেব প্রথম দিনই বলছিলেন যে আমরা এই কাজের লোক না, আমরা এসেছি, আমরা যেখানে ছিলাম ওই কাজটাই এনজয় করতাম, ওই কাজটাই ভালো পারতাম, তারপর আমরা এসেছি করার জন্য। তো এই কম্পিউটার ওনারা ঠিক করতে পারবেন না, ওনারা 8-9 মাসে ঠিক করছেন ওই একটা স্ক্রু খুইলা লাগানো আর একটা স্ক্রু খুইলা রাখা, এছাড়া ওনারা কিছু পারেন না, কিছুই করতে পারেন নাই, কিছুই করার চেষ্টাও করতে পারেন নাই, কোনো স্টেপও নিতে পারেন। আমি বললাম তো ভাই, আমি একটা বোকার মতো ভাবছি অনেক সময়, এই যে ডক্টর ইউনূস আসবে, দেশ মনে হয় বিদেশি ডলারে ভরে যাবে, ওনার কত পরিচিত লোকজন আছে, হ্যান আছে তেন আছে, আসছে ডলার, আসছে, সুইজারল্যান্ডে গেছিলেন, সুইজারল্যান্ড থেকে ফেরার 3 দিন পরে যে সাহায্য আসতে বন্ধ হয়ে গেছে। এই তো হয়েছে ভাই, দেখছি তো শেয়ার বাজার নিয়ে আলোচনা হচ্ছে, শেয়ার বাজার নাকি লুটপাট করে ফলে দরবেশ কে আছে আওয়ামী লীগের একজন, তাহলে এই গভর্নমেন্টের দরবেশটা কি? শেয়ার বাজার শুনি এখনো নাকি লুটপাট হয়ে গেছে, এখান থেকে নাকি 90,000 কোটি টাকা চলে গেছে, শুনি এইগুলো আলোচনা তো হচ্ছে, তাহলে কি হইলো? ক্যাপাবল লোক না, তারা এই কাজগুলির লোক না, 2-1 জন লোক ছাড়া, উপদেষ্টাদের মধ্যে 2-1 জন লোক ছাড়া আমি বাকিদেরকে ক্যাপাবল মনে করি না। তারা এখানে অবসর বিনোদনের জন্য আসছেন, আর যার যার কাজগুলি করতে আসছেন। প্রথমে ওনার কাজগুলি করে দিচ্ছেন। কারা উপদেষ্টা যারা ক্যাপাবল? যেমন ভালো করেছেন কি আমি বলি আপনাকে, ভালো করতেছেন আমার বিবেচনায় সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা। ভালো করতেছেন ওই যে ফজলুল কবির খান, যিনি আছেন যোগাযোগ উপদেশ, যোগাযোগ জ্বালানি, উনি ভালো করতেছেন, উনি ক্যাপাবল, উনি খুবই, উনাকে আমি বেস্ট অ্যাডভাইজার মনে করি আমার বিবেচনায়, কেন আমি যে বুঝি, কারণ উনি ভালো করছেন, উনি সড়ক যোগাযোগ এবং ওনার হাতে অনেকগুলো সড়ক, রেলওয়ে এবং জ্বালানি, 3টা ক্ষেত্রে উনি ভালো করছেন, এটা আমি যতটুকু বুঝি। বাণিজ্য উপদেষ্টা আগেরটা ছিল অথর্ব, উনি তো দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সালাউদ্দিন সাহেব বাণিজ্য ছিল, কিন্তু সালাউদ্দিন সাহেব অর্থ মন্ত্রণালয় ভালো করছেন, বাণিজ্য ভালো করতে পারছিলেন না, বাণিজ্যে যাকে আনা হয়েছে এই ভদ্রলোক আমার বিবেচনায় সে এখন স্মার্টলি কাজ করতেছেন, আহামরি কিছু করছেন তাই আমি বলবো, ম্যাজিক দেখাচ্ছেন না, কিন্তু উনি যা করছেন মোটামুটি ভালোই করছেন। আমি মোটামুটি তিনজনের নাম বললাম, বাকিদের নামের বলার ক্ষেত্রে আমার অসুবিধা আছে, আমি মনে করি যে তাদের অনেকেরই দেখানোর অনেক কিছু বাকি আছে, তারা দেখাতে পারতো কিন্তু তারা সেটা পারে নাই। আমাদের কিন্তু ভালো মানুষ আছেন, আমি অনেক লোককে চিনি যারা খুবই সৎ লোক, ভদ্রলোক আছেন, কিন্তু ভদ্রলোক যদি মানে সততাই যদি একমাত্র যোগ্যতা হইতো, মানে ভালো মানুষ, তাহলে তো সব জায়গায় মসজিদের ইমাম নিয়ে বসে লইতে হইতো, বসার নাম। কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদের মধ্যেও তাদেরকে নিয়েও আপত্তি, সালেউদ্দিন আহমেদকে নিয়ে সম্ভবত এনসিপি আপত্তি জানাচ্ছে। আমি একটু এটা একটু শুনবো যে তাদের আরেকটা, আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা একটু মানে আমি যদি কোট না করে এমনি বলি, যে তিনি যেটি বলছেন, আসিফ নজরুল যিনি আসলে ছিলেন আইন উপদেষ্টা, যিনি এই আন্দোলনেরও একটা ফ্রন্ট ফেস ছিলেন গণ অভ্যুত্থানের সময়, তাকে এখন বলছেন গাদ্দার, বেঈমান। কেন বলছেন বুঝতে পারেন এটা? এটা হলো জানেন, ওনাদের 2-3 জন পীর আছে বিদেশে, পীর সাহেবরা বলছে জীবনে কোনোদিন কোনো পীরের মুরিদ হয়েছেন? অন্যায় তো বুঝবেন না, পীরের মুরিদের কিন্তু কোনো কিছু প্রশ্ন করার অধিকার নাই, পীর যা বলবে ওইটাই করতে হবে। তাহলে পীর কেন বলছেন? ওনাদের পীর আছে, পীররা এটা নিয়ে লাগছে, ওই একজন মানে আমেরিকা, ওনার 2-3টা পীর আছে, আমেরিকার একজন, পেশে একজন, ওনারা আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে শুরু থেকেই লাগছে, তাদের কেন পছন্দ না তারা জানে, তাদের সঙ্গে কোনো ব্যক্তিগত সমস্যা আছে কিনা আমি বলতে পারবো না, যেহেতু পীর সাহেব বলছে এরাও বলতেছে, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। এরা কি বুঝে কথা কয় ভাই আমি বুঝি না, আমি সত্যি কথা বলতে আমি এই মানে এই এনসিপির যারা লিডার আছে এদের মেধা নিয়ে আমার খুবই একটা আশাবাদ ছিল, উচ্চ আশাবাদ ছিল, কিন্তু ছোটখাটো বিষয়ে তারা যেভাবে রিয়াক্ট করেন এবং যে সমস্ত কথাবার্তা বলেন, আমার সে আশাবাদ নষ্ট হয়ে গেছে ভাই। আমি দেখতেছি যে ওরা আসিফ নজরুলকে উঠে যা যে বলতেছেন, আমি মনে করি না এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট।
কিন্তু তাহলে এটা আপনি বুঝতে পারছেন না যে পীর সাহেবরা কেন বলছেন এই কথা, এটা বোঝার উপায় নাই। ওইটা বুঝতে গেলে তো ওই তরিকা অবলম্বন করতে হবে, ওই তরিকায় তখন যাইতে পারিনি ভাই, ওটা তো আল্লাহ প্রদত্ত, ওই ঐশ্বরিক জ্ঞান তো আমার নাই, মানে আপনি আমি যে পীর পাবলিক সাহেবদের মানুষ। কথা বলছেন, তারা এখন আমি দেখছিলাম পিনাকি ভট্টাচার্য, তিনি বলছেন আওয়ামী লীগ, বিএনপি, ভারত এবং জেনারেল ওয়াকার এরা মিলে ঐক্য করছে। উনি সব দিয়েছেন, কিন্তু ওনার হিসাবে উনি এবং ডক্টর ইউনূস আর এনসিপির কয়েকজন ছাড়া আর কেউ নাই। আওয়ামী লীগ তার সঙ্গে যোগ করছে এখানে বিএনপিকে, তার সঙ্গে যোগ করছে ভারতকে, তার সঙ্গে যোগ করছে ওয়াকারকে, এরা একটা জোট হয়েছে। শুনেন, আসলে কি কোনো যোগসূত্র নাই, এটা কি নিশ্চিত করে আমরা বলতে পারি, মানে যে পুরো কনক্লুশনটা ভুল? এটা আমি কেমন করে বলবো? আমি তো যোগসূত্র, আমি তো নিজেই তো দায়িত্ব নিয়ে বলছিলাম যে আমি তো যোগসূত্র ভারতের সঙ্গে পিনাকির পাই, আপনি কি বলবেন? আমি আপনাকে প্রমাণ করে দিব, আমার তো একটা যুক্তি আছে, আমার যুক্তিতে ভারতের পারপাস সার্ভ করে পিনাকি, তাহলে আপনি এটা বিশ্বাস লাগবে আপনার কাছে? হয় না তো বিশ্বাস, আমি প্রমাণ করে দিই আপনাকে। কেন আমি বলি 32 নম্বর ভাঙার ইতিহাসটা আপনি খেয়াল করেন। 32 নম্বর ভাঙার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার? পিনাকির। 32 নম্বর ভাঙাতে সবচেয়ে লাভ হয়েছে কার? আওয়ামী লীগের এবং ভারতের। 32 নম্বর ভাঙাতে মানুষের কাছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিম্পেথি পেয়েছে, সাধারণ মানুষ পছন্দ করে না এটাকে, একদম করে নাই। এবং আরেকটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কি জানেন? 2 দিন পরে যখন এই আইসিটি আপনার আইসিটি তো না, আপনার যে ট্রাইব্যুনাল থেকে যখন নাকি আপনার শেখ হাসিনাকে ফেরত চাইবেন, ভারতের সঙ্গে আমাদের যে চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তি অনুযায়ী কিন্তু আমরা শেখ হাসিনাকে ফেরত পাইতে পারি, ভারতও দিতে পারে। এই ক্ষেত্রে একটা আইনে ক্লজ আছে, সেই ক্লজটা হলো যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে সে ফেরত নাও দিতে পারে। তাহলে ভারতকে এই কথাটা বলার সুযোগ কে করে দিল? পিনাকি। কারণ ভারত এখন বলতে পারবে আমি যে শেখ হাসিনাকে ফেরত দিব, তুমি তো তার বাপের বাড়িটা মধ্যে ভেঙে ফেলে। তাই যদি হতো, আমি একটু আপনার এই আর্গুমেন্টের সাথে পাল্টা আর্গুমেন্ট দিই, যদি তাই হতো তাহলে শেখ হাসিনাকে নামানোর জন্য এত মানে তৎপরতা কেন থাকতো? মানে তারা তো অন্যতম বড় ভূমিকা পালন করেছেন, সেটা আপনিও বলেছেন আপনারই একটা বক্তব্যে। হ্যাঁ, আমি বলছি, এখনো বলি, তারা তাহলে সেটাই বা কেন করতো? মানে বড় স্বার্থকে বিসর্জন দিয়ে ছোট ছোট জায়গা কেন তুলে দেবে? আচ্ছা, এতে কি ভারতের মহা ক্ষতি হয়ে গেছে? হয় নাই। আবার আসেন পয়েন্টে, শেখ হাসিনা নাইমা যাওয়া থেকে ভারতের বিরাট ক্ষতি হয়ে গেছে। ভারতের ক্ষতিটা কি হয়েছে? কিছুই হয় নাই। শেখ হাসিনা শেষ দিকে ভারত এবং চীনের সঙ্গে খেলাধুলা করতেছিল, চীনের সঙ্গে এটা করে, ভারতের সঙ্গে এটা করে, এই জিনিসটা ভারত পছন্দ করে নাই। হতেই পারে ভাই, সিম্পল। আচ্ছা, ওরা আসলে কি চায় বলেন তো দেখি? পীর সাহেবরা আসলে কি চায় বলেন? পাবেন না, খুঁজে পাবেন না কিছু। যাই দিবেন তার 2-3 রকম, এটা ঠিক না। কারণ তারা চায় হলো সবসময় বাংলাদেশে একটা অস্থিরতা লেগে থাকুক। এই অস্থিরতার জন্য আপনি দেখবেন পিনাকি সাহেবের কথা দেখবেন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করিলাম, তার কথাগুলো শেষ নাই। উনি ইসলামের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছেন না। উনি কিছু অর্ধ শিক্ষিত আমাদের এখানে যারা আছে, তার মুরিদ, এদেরকে উত্তেজিত রাখার জন্য এগুলি বলতে থাকেন, আর কিছু না রে ভাই, এগুলো একদম খুব ক্লিয়ার। জি, তাহলে কি হলো? মানে আসলেও বলছিলাম যে আপনিও বলছিলেন কোনো সমাধানে যাইতে পারবেন না, আসলে এরকমই একটা জায়গায় কোথাও তো গিয়ে থাকতে পারছি না, কারণ আপনি বলছেন এই সরকার পারবে না, আমি মনে করি এই সরকার পারবে না। এদিকে সেরা প্রধান বলে দিয়েছেন একদম স্পষ্ট, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, মানে জানুয়ারিতে নির্বাচিত সরকার দেখতে চান। তাহলে কি সেরকম কিছু হবে? এখানে কি ফুল স্টপ আসবে নাকি না? কি হবে আমি জানি না, তবে আমি যেটা মনে করি এখন কিছু একটা হওয়ার শুরুটা হবে, এই সময় কিছু একটা হওয়ার শুরুটা হবে, সবাইকে বুঝতে হবে একটা জিনিস, যে আমি যা চাই সেটি একমাত্র সমাধান না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা গোষ্ঠীর নিজস্ব কিছু চাওয়া থাকতে পারে, সবগুলি চাওয়ার একটা সম্মিলন ঘটে। আমি যে সিদ্ধান্ত নেই যে আমি অন্য কারো কোনো কথা শুনবো না, আমারটাই চলবে, তাহলে এইটাই হলো স্বৈরাচারী আচরণ। এই আচরণ থেকে, এই চিন্তা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, সবাইকে চিন্তা করতে হবে দেশটা আমার না, দেশটা আমাদের।
এবং সবাইকে নিয়ে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত সবাইকে না নিয়ে আপনি চলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যেটাই করেন না কেন সেটাই ভালো কিছু হবে না। এটা তো সেটার আপনি মধ্যে খুব ঝামেলা সুন্দর কথা পাবেন। বলছেন, যেটা উচিত সেটা বলছেন, কিন্তু উচিত তো সবাই আসলে উচিত কাজটা এভাবে করে না। কিন্তু এখন তাহলে মানে যেহেতু করে না, এতদিন ধরে করে নাই, সামনেও করবে এমন খুব আশাবাদী হবার কোনো জায়গা তো আপনিও দেখছেন না, বা আলোচনা থেকে সেরকম মনেও হচ্ছে না। আমি তাহলে দেখছি না, আপনাকে কে বললো? ওই যে আপনি বললেন এই সরকার আমি পারবে না। দেখছি না বলে এই কথাটা কখন বললাম? দেখছি না, না না, আপনি যে বললেন ওই ব্যাপারে আরেকজন পারবে। এই যে উনি না পারলে আরেকজন পাবে, আরেকজনকে সেরকম বিকল্প পারবে এখন আপনি পাচ্ছেন না, বলছেন না। বিকল্প আমি এখন তো খুঁজবো না, হুম। যখন ঘটনা ঘটবে তখন খুঁজবো। এখন আগেই খুঁজলে বলবো কি, এই তো পরাজিত শক্তির পক্ষে, এই তো বিদেশি শক্তির পক্ষে, তুমি ওই ঝামেলায় ঢুকবো কেন? সে তো এমনিও বলে, সেটা আর নতুন কি হতে পারে? মানে তাহলে সেনাপ্রধানের বক্তব্যের একটা ইমপ্লিকেশন কি দেখতে পান, বা একটা প্রভাব কি কিভাবে আপনি দেখেন শুনেন, ডিসেম্বরের নির্বাচনের? সেনাপ্রধানের বক্তব্যের কোনো প্রভাব, মাহাত্ম আছে কিনা? হ্যাঁ, সেনাপ্রধানের বক্তব্যের প্রভাব আমরা দেখতে পাই। গত 2-3 দিন ধরে যা হচ্ছে দেশে এবং বাইরে, সবই সেনাপ্রধানের বক্তব্যের প্রভাবেই হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হলো, সেনাপ্রধানের যে বক্তব্য, আমি মনে করি এটা এই দেশের সাধারণ মানুষের বক্তব্য। সেনাপ্রধান যে 3টা বক্তব্য দিয়েছেন মোটা দাগে, আমি মনে করি এই বক্তব্যগুলির মধ্যে কোনো ভুল নাই। উনি করিডোর নিয়ে কথা বলেছেন, আমি মনে করি ভুল কিছু বলেন নাই। উনি মব ভায়োলেন্স নিয়ে কথা বলেছেন, আমি মনে করি এটা বলা খুব জরুরি ছিল। উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, আমি গত 6 মাস ধরেই বলতেছি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। আমি মনে করি ডিসেম্বরের পরে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো যুক্তি নাই, কোনো যুক্তিই নাই। কেন আপনি ডিসেম্বরের পরে নির্বাচন নেবেন? কি যুক্তিতে নেবেন? যেই যুক্তিতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে, সেই যুক্তিতে তো ডিসেম্বরের পর পর্যন্ত হতে পারে। না, তা হবে না। ডিসেম্বর ডিসেম্বরের পর্যন্ত পরে বা কেন অপেক্ষা জানুয়ারিতে, করবো? আমি বলছি আপনাকে, আমি বলছি এই নির্বাচনটা হওয়া উচিত ছিল, আমি এটাও বলেছি এই নির্বাচনটা হওয়া উচিত ছিল অক্টোবরের মধ্যে, অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে হওয়া উচিত। এরপরে নেওয়া ঠিক হবে না। কারণ যদি শুনছেন তাও বলি, ফেব্রুয়ারি মাসে ভাই শুরু হবে রোজা, ফেব্রুয়ারি মাঝামাঝিতে। তো যদি আপনি জানুয়ারিতে নেন, তাহলে যে দলটাই ক্ষমতায় আসুক তারা এসে রোজা পাবে। এটা সেই দলের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হবে। রোজাটা শেষ হবে যে মার্চে শেষ হবে, মার্চ মাসে বাংলাদেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা। তাহলে আপনার মার্চ এপ্রিল গেল, পরীক্ষা শুরু, পরীক্ষা তো একদিন হয় না, পরীক্ষা তো 1 মাস ধরে হয়। এপ্রিল মাস পর্যন্ত পরীক্ষা, এপ্রিল মে পর্যন্ত পরীক্ষা, তারপরে মে জুনে আপনি দিবেন। মে জুনে হলো বর্ষাকাল। ইলেকশন তো একদিনে হয় না রে ভাই, ইলেকশনে তো ক্যাম্পেইন করতে হয় বাংলাদেশে। বর্ষাকালে অনেক জায়গায় ডুবে যায়, আপনি সেই জুন মাসে এসে করতে পারবেন না। তাহলে ইলেকশন 96 সালে বাংলাদেশে কোনো জুনে ইলেকশন হয় নাই, তাহলে আপনি কবে করবেন? তাহলে যে আবার সেই পরের অক্টোবর চলে যাবে। কাজে আপনি এই আগেই করেন, অক্টোবর থেকে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময়। আপনি এই সময় কেন করবেন না? কি এমন কাজ আপনার যেটা নাকি এই সময় আপনি করে শেষ করতে পারবেন না? কি পারবেন না বলেন আপনি? এটা হলো কি জেনারেলি খেলা চলছে, আমি বলছি ওই সময় কেন কেউ জিজ্ঞাসা করে না যে কেন আপনি মার্চ ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যাবেন? এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না। কেন কেন কথা কেউ বলে না? কেন? ব্যাখ্যাটা কি? ডক্টর ইউনূস বলছেন তাই? উনি কি, ওনার কথা কি কোরআনে বানাই নাকি যে চেঞ্জ হবে না? উনি কি বলছিলেন? উনি বলছিলেন যদি আপনারা কম সংস্কার চান তাহলে ডিসেম্বরে, যদি বেশি সংস্কার চান তাহলে জুনের মধ্যে। এই তো বলছিলেন। এ পর্যন্ত কোন পলিটিক্যাল পার্টি বলছে যে আমরা বেশি সংস্কার চাই? কে বলছে? দেখেন, একটা দল দেখেন আপনি, কেউ বলে নাই। কম আর বেশির তো কোনো বরঞ্চ সংখ্যা ছিল না কখনোই, কিন্তু যে প্রয়োজনীয় সংস্কার, মৌলিক সংস্কার, এগুলো তো বলছে। উনি উনি কম আবার বেশি কথা উল্লেখ করছেন, আমি বলছি কেউ কি বলছে আমরা বেশি সংস্কার চাই? বরঞ্চ উনি, আপনি খেয়াল করে দেখেন, উনি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় যে ভাষণটা দিয়েছিলেন 2024-এর 25শে অগাস্ট, সেই ভাষণে উনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে তখনই দিব, বলেছিলেন। বিএনপিকে রাজনৈতিক দল মনে করেন না উনি? বিএনপি তো চাচ্ছে, কিন্তু বাকিরা যে চাচ্ছে না। নির্বাচন কে যাচ্ছে না? এনসিপি চাচ্ছে না, যদি বলি জামাতে ইসলাম, তাদেরও এখন নিবন্ধন নাই। নিবন্ধনই হয় নাই, হ্যাঁ, এনসিপি তো নিবন্ধনই হয় নাই রে ভাই।
নিবন্ধন হয়েছে? তো তাহলে তো নিবন্ধনওয়ালা একমাত্র মানে জনগণের কাছে ভোট পাওয়ার মতো দল তো বিএনপি আছে, একমাত্র দল। আমি তা বলছি না, আরো দল আছে, আরো অনেক দল আছে। বাট আমার কথা হলো যে যখন আপনি বিএনপির প্যারালাল একটা দলকে দাঁড় করাবেন, সেরকম দলকে দাঁড় করান, নাবালক দলকে নিয়ে আসেন বিএনপি প্যারালাল কোনো দল আছে? হলো না ভাই। এখন মোটামুটি একটা কিছু আনবেন তো, আরেকটা যেটা ছিল ওটা তো বিদায় করছেন, মোটামুটি একটা আনবেন। কোনটা বিএনপির প্যারালাল? এখন না না, জামাত তো বলে নাই। জামাত কি বলছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই না বলছে? না, জামাতের বহু লিডার বলছে, জামাতের ডাক্তার আব্দুল্লাহ তাহের, ওনাকে আমি বলতে শুনছি, উনি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, একবার একটা প্রোগ্রাম উনি বলছে ডিসেম্বরের নির্বাচন সবাই চায়। কিন্তু জামাতের আমির তো বলছেন, জামাতের আমির প্রথমে বললেন ফেব্রুয়ারির মধ্যে, তারপরে বলে এপ্রিলের পরে হওয়া উচিত হবে না, এর মাঝখানে আবার এটাও বলেছেন যে মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার টাইম দিয়েছেন এর মধ্যে হতে হবে। উনি কি পার্টিকুলার উনি আজকে বলতেছেন যে রোড ম্যাপ দিতে হবে, উনি এটা চাইছেন। বুঝলেন, জামাত হলো এখানে ওনারা নানা রকম হিসাব করে, ওনারা পারমুটেশন কম্বিনেশন অনেক কিছু করছে, কইরা দেখছে যে ওনাদের ভোট 10%-এর বেশি না, এবং যে কারণে প্রথম দিকে অনেক কিছু বলছে। এখন তার কথা হলো যে আমরা মোটামুটি নির্ভেজালে থাকতে চাই, এই ভোট আমার কমবেও না বাড়বেও না, ওনারা এটা বুঝছে ভালো মতে। কাজেই ওনারা ওভাবেই থাকবে, সবাই যেটা চাবে ওইদিকে আমি আছি। কিন্তু মূল যে স্টেক হোল্ডার যেটা, সেটা হলো বিএনপি। বিএনপি বারবার বলতেছে যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এখন এটা চাইলে পরেই তার লগে ওয়াকার, তার লগে আওয়ামী লীগ, তার লগে ভারত, সব মিলে মিশে ভারত কি বলছে? ভারত বলছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার তারা চায়। বুঝলেন ব্যাপারটা? এটা ভারতের পলিসি রে ভাই। এখন ভারত যেহেতু বলছে গণতান্ত্রিক সরকার চাই, অতএব যারাই বলবে গণতান্ত্রিক সরকার চাই সবাই ভারতের দালাল হয়ে যাবে। হইল? এটা হইলো ভাই? এটা তো হইলো না। শেখ হাসিনার বিরোধিতা, আমি তো তখন আমি ওই সময় আমি বলছি শেখ হাসিনার বিরোধিতা যদি বলে যে শেখ হাসিনা সরকারের পতন চাই, এটা যদি একজন দুষ্ট লোককে বলে তাহলে কি সে খারাপ হয়ে যাবে? তা তো না। প্রত্যেকটা লোকের আলাদা আলাদা বক্তব্য আছে। একটা ভালো কথা মন্দ লোকও বলতে পারে, ভালো লোকও বলতে পারে, আবার শত্রুও বলতে পারে, মিত্রও বলতে পারে। এখন ভারত যেহেতু বলছে তাড়াতাড়ি নির্বাচন চাই, অতএব অন্য যারাই তাড়াতাড়ি নির্বাচন চাবে তারাই ভারতের দালাল। এত সরলীকৃত সিদ্ধান্ত কি চলে রাজনীতিতে? হওয়া উচিত? উচিত না। সেরকম হিসাব নিকাশ তারা ওনারা অজুহাত খুঁজতেছে। যদি কেউ বলে তাহলে তারা বলবে বহিঃশক্তির মদতে হচ্ছে। জি জি, জনাব মাসুদ কামাল, একটু এটা শুনি, মানে নির্বাচনের আগে নির্বাচনের কথা বলছেন যে শেষ করব, আমার আসলে আর একদমই একটা দুইটা প্রশ্ন আছে। আগের নির্বাচনের যে 24-এর নির্বাচন নিয়ে আমাদের যে আপত্তি ছিল, নির্বাচনের আগেও আমরা যে প্রশ্নটা করছি যে এই নির্বাচনে তো কোনো বিকল্প নাই, তাহলে নির্বাচনটা করে কি লাভ? আমি এই জন্য প্রশ্নটা করছিলাম যে এখন বিএনপির প্যারালাল কে, যদি কেউ না থাকে, 24-এ যেমন দেখেছিলাম আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, আরো কিছু দল আছে তারা, তো এরকমই যদি আর একটা বিষয় হয়, নিউ ইয়র্ক টাইমসও এরকমটা বলছেন, মানে নিউ ইয়র্ক টাইমসের সেই রিপোর্টটা যেটার কথা বলছিলাম, তারাও বলছে যে তাদের মতো এরকমই যে দেশ এখন অর্থবহ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত, যেরকম 24-এও ছিল। তাহলে আসলে গুণগত বা মৌলিক কোনো পার্থক্য কি হলো? খুব বেশি একটা পার্থক্য হওয়া নেই। আমি আপনাকে বলি, আমি তখনও বলেছি, আমি এখনো বলি, দেখেন নির্বাচনটা আসলে কিন্তু রাজনৈতিক দলের নির্বাচন না। নির্বাচনের সময় কিন্তু অনেকগুলো পার্টি আছে, অনেকগুলো স্টেক হোল্ডার আছে, কেবল পলিটিক্যাল পার্টি কিন্তু তা না, এর সঙ্গে ভোটারও একটা পার্টি। কিন্তু আমরা যারা ভোটার, আমরাও কিন্তু এখানে একটা মানে অংশ, আমাদের একটা বক্তব্য আছে। আমরা কি চাই ভোটার হিসেবে? আমি চাই যে আমি যেন যে ভোটটা দেব সেই ভোটটা যেন গণনায় বিবেচনায় নেওয়া হয়, এক নম্বর কথা। কে পাস করবে আমি জানি না, আমার জানা দরকার নাই। আমার ভোটটা যেন গণনায় নেওয়া হয়। আমার 2 নম্বর চয়েস হলো আমার জন্য যেন ওই ব্যালট পেপারে পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে, আমার জন্য বেছে নেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে। সেই বিকল্পটা আমরা 24-এর নির্বাচনে পাইনি। ওখানে আমি বলতাম, তখন আমি অনেকদিন বলেছি, তখনই বলেছি নির্বাচনের সময় বলেছি যে এমন একটা ব্যালট পেপার আমার হাতে দেওয়া হচ্ছে, এই ব্যালট পেপারে আপনি যেখানেই সিট মারেন ওইটি আওয়ামী লীগ। এই ছিল। তো এখনকার পরিবেশ তার চেয়ে খুব একটা ভালো হয়নি। ভালো হয়নি এই কারণে এখনো এই দেশে একটা বিরাট সংখ্যক ভোটারের জন্য তার পছন্দের
প্রার্থীর নামটা ওখানে থাকবে না, রাখার কোনো সুযোগ নেই। তো এখনো আমাদের কাছে পর্যাপ্ত বিকল্প নেই। এরা যেভাবে সেটাকে ব্যাখ্যা করুক না কেন, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবে, যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, সারা দুনিয়ার কাছে এই জিনিসটা এভাবেই প্রতিফলিত হবে, সারা দুনিয়া এটাকে এভাবেই বিচার করবে যে ভোটারদের কাছে পর্যাপ্ত বিকল্প ছিল না। এটা একটা মন্দ নির্বাচনের এক্সাম্পল হিসাবে ভবিষ্যতে যে ইতিহাস লেখা হবে, নির্বাচন ইতিহাস, সেখানে থেকে যাবে। জি, এটা তো একটা শঙ্কার কথা। শেষ আমি একটু এটা বলে দেন আমাকে যে ইশরাক হোসেন এখন আদালত থেকে রায় পেলো, এখন কি তাহলে মেয়র নেই, মানে এটা নিয়ে তো একটা সমস্যা, এখানের একটা চাপের কথা সবাই উল্লেখ করছেন কম বেশি। এই চাপটা কি, মানে এখন কি হবে, ইশরাক কি এখন শপথ নেবেন? ইশরাককে শপথ দিতে দেওয়া উচিত, নিতে পারবেন কি না পারবেন এটা তো আমি জানি না, বাট ওনাকে শপথ দিতে দেওয়া উচিত। এখন আর দেখেন, কি বাধা? আমি বলি কোনো বাধা হলে ইচ্ছাই বাধা। মন্ত্রী যদি না চায় হবে না, মন্ত্রী তারিখ নারী করে 20 দিন আটাই দেবে, 20-22 দিন করবে, মেয়াদি শেষ। শুনেন, এই ঘটনাটা অনেকে কিন্তু বোঝা দরকার, অনেকে জিনিসটা কিন্তু ক্লিয়ার না যে কেন ইশরাককে পড়তে এই শপথ দিতে দেওয়া উচিত। অনেকে মনে করতে পারে ইশরাক সাহেব বাড়াবাড়ি করতেছে, একটা পদের জন্য এত লোভ, অনেকে বলতে পারে। কিন্তু যে নির্বাচনকে এরাই বলছে অবৈধ, সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য এত লালায়িত কেন, এই ধরনের কথা উঠতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করেন, অগাস্ট মাসে এই সরকার ক্ষমতায় আসলো, এসে অগাস্টের 19 তারিখে তারা একটা নোটিফিকেশনের মাধ্যমে দেশের 12টা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারিত করলো। সমস্ত সিটি কর্পোরেশনকে মেয়র অপসারিত। তার 1 মাস 21 দিন পর অক্টোবরের 30 তারিখ, সম্ভবত 30 তারিখে রাইট, সেই সময়ে আদালত রায় দিল যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার শাহাদাত নির্বাচিত। এখন শাহাদাত যে পদে নির্বাচিত, সেই মেয়র পদ তো অপসারণ করে দিয়েছে গভর্নমেন্ট, অপসারণ করে দিয়েছে না? তাহলে কি হবে? তারও প্রায় 7-8 দিন পরে গভর্নমেন্ট ওই যে 19শে অগাস্ট যে প্রজ্ঞাপনটা জারি করছিল, সবাইকে বাতিল করে দিয়েছিল, সেই প্রজ্ঞাপনে একটা সংশোধন আনলো। সংশোধনে বললো যে 11টা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে, চট্টগ্রামকে না। তাহলে যদি চট্টগ্রামকে অপসারণ না করা হয়ে থাকে, কথাটা খেয়াল করেন কিন্তু, তাহলে এই যে প্রায় 2 মাস সময়, তাহলে চট্টগ্রামের মেয়র তো থাকা উচিত ছিল রেজাল্ট করি। আপনি এই তখন বোঝাই গেল ডাক্তার শাহাদাতকে অ্যাকোমোডেট করার জন্য তারা ওটাকে চেঞ্জ করলো, যে তারা বললো যে 19শে আগস্টে সেই প্রজ্ঞাপনটা একটু সংশোধন করা হয়েছে। সংশোধন করে শাহাদাত সাহেবকে জায়গা করে দিল, শাহাদাত সাহেব শপথ দিলেন, নিয়ে এখন চট্টগ্রামে মেয়র হিসেবে আছেন। খেয়াল করেন, এইটা যদি আপনি করতে পারেন, ওই একইভাবে একই আদালতের মাধ্যমে ইশরাক সাহেব আসছেন, আদালত রায় দিয়েছে, ইশরাক সাহেব মেয়র। তাহলে ইশরাককে আপনি কেন দিবেন না করতে? কেন আপনি তাকে শপথ দিতে দিবেন না? দিবেন না হলো এই কারণে যে শাহাদাতকে বিএনপি বহিষ্কার করছিল। ইশরাক তো বিএনপি লিডার, ইশরাক ঢাকা শহরের লিডার। ঢাকা দক্ষিণের যদি মেয়র একজন বিএনপির লোক থাকে, ওনাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতে পারে যে তাহলে বোধহয় আমাদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবো আমরা। কে? এনসিপি। এখন ইশরাক যখন বেশি করে চাপ দিচ্ছে, এবং তখন এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দায় দিল যে তারা কেন ইশরাকের পক্ষে গ্যাজেট করলো, অতএব নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। তারা ওখানে যে ধর্ণা দিল। তো এইগুলো তো বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো তো পলিটিক্যাল কাজ হচ্ছে। হাইকোর্টে গেল, হাইকোর্ট বললো শপথ দিতে দেওয়া উচিত। তো হলোটা কি? নৈতিকভাবে উন্নত যে কোনো বিশ্বে হতে পারে যিনি বাধা দিয়েছেন সেই এলজিআরডি মন্ত্রী, উনি এই পরাজয়ের পর ওনার রিজাইন করা উচিত ছিল। আমাদের এখানে করবে? করবে না। ইশরাক কি করেছে? এক ঢাকা শহরের একজন নেতা, ভাই, সেন্ট্রাল কোনো লিডারও সে না, সেই তো সরকারে কাঁপাই দিছে। এইগুলি সরকার বুঝে? বোঝে না। কার কারণে বোঝে না আমি জানি না, কিন্তু আমি কিন্তু সরকারেরও পক্ষে না, আমি কিন্তু ইশরাকেরও পক্ষে না। আমার কথা হলো কি, এটা মিলামিশে একটা কাজ করা যেত। মিলামিশা কাজ না করে আপনি ক্ষুদ্র স্বার্থকে বাস্তবায়িত করতে যায়
আপনি পুরো দেশটাকে একটা বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। ইশরাক বনাম এলজিআরডি মন্ত্রী এই বিরোধে তাদের কিছু হয় নাই, আমাদের সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। আর তার চেয়ে বড় কথা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা, সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ বড় মারাত্মক জিনিস রে ভাই, জি সন্দেহ বড় মারাত্মক। জি, জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ।